হঠাৎই একদিন একটি প্যাসেঞ্জার প্লেনে হাইজ্যাক হয়, আর সেখানেই উপস্থিত ছিল দেশের সবচেয়ে সাহসী সোলজার আরুন। তবে সে ছিল একটু ঘাড়ত্যাড়া টাইপের, তাই এই পরিস্থিতিতেও সিনিয়রদের কোনো অর্ডারই সে পালন করে না। এমনকি তার স্ত্রী প্রিয়ার কথাও সে শোনে না, একাই এই অপারেশনটা চালিয়ে যায় আর হেল্প নেয় লায়লা নামের এক এয়ার হোস্টেসের। তো এখানেই ঘটে বিপত্তি, সে উল্টো ফেসে যায় আরো বড় বিপদের মধ্যে। এখন সে কিভাবে লড়াই করে এই বিপদ থেকে বেরিয়ে আসে আর সব যাত্রীদের উদ্ধার করে, তাই দেখব আজকের গল্পে, যার নাম যোদ্ধা। তাহলে চলুন মুভির কিছু ঝলক দেখে মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমরা আরুনকে দেখি, সেই আমাদের আজকের গল্পের মেইন লিড ক্যারেক্টার। তো আরুন আমাদেরকে প্রথমেই যোদ্ধা টাস্ক ফোর্সের ব্যাপারে বলে। তো এই যোদ্ধা টাস্ক ফোর্স হচ্ছে ভারতের সবচেয়ে দক্ষ সৈন্য নিয়ে গঠিত একটি বিশেষ বাহিনী, যারা স্থল, জল বা আকাশ এর যে কোনো জায়গায় এই বাহিনী তাদের কাজ করে মিশন শেষ করতে পারে। তাদের কাছে এই বিশেষ পাওয়ার রয়েছে। তো ভারতের সব থেকে গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ মিশনগুলো সম্পন্ন করে এই যোদ্ধা টাস্ক ফোর্স, যার প্রথম কমান্ডিং অফিসার হলো আরুনের বাবা মেজর সুরেন্দ্র কাটিয়াল। তো এই মেজর সুরেন্দ্র কাটিয়ালই এই যোদ্ধা টাস্ক ফোর্স শুরু করেছিলেন। তার হাত ধরেই এই ফোর্স আজ এত দূর এগিয়ে গেছে। আজ পর্যন্ত তারা অনেক মিশনই সফলতার সাথে শেষ করেছে। তো আরুনের বাবা সেই মিশনগুলোর কথা প্রায়ই আরুনকে শোনাতো, আর আরুনও এই সব কিছু মন দিয়ে শুনতো। আর এই সব শুনে শুনেই সে অনেক বেশি ইন্সপায়ার হতো এবং সে তার বাবাকে নিয়ে অনেক গর্বও করত। তাই সেও সিদ্ধান্ত নিয়ে নেয় যে সেও ভবিষ্যতে তার বাবার মতোই একজন দক্ষ সৈনিক হবে, আর এভাবেই সে তার নিজের দেশ এবং এই দেশের নাগরিকদের সেবা করবে। কিন্তু একদিন আরুনের বাবা মেজর সুরেন্দ্র কাটিয়াল একটি ঝুঁকিপূর্ণ মিশনে যায়, আর সেখানে তারা অনেক সাহসিকতার সাথে তাদের শত্রুর মোকাবেলা করে। কিন্তু এক পর্যায়ে দেখা যায় শত্রুর গুলি এসে লাগে মেজর সুরেন্দ্রের গায়ে, আর এতে সে সেখানেই মারা যায়। পরে তার ডেড বডি আরুনদের বাড়ি নিয়ে আসা হয়। তখন আরুন এবং আরুনের মা এটা দেখে অনেক কষ্ট পায়, তারা একদম ভেঙে পড়েছিল। এরপর আরুনের বাবাকে মিলিটারি বাহিনীর পক্ষ থেকে বিশেষ সম্মানও দেওয়া হয়। তখন আরুন তার বাবার ইউনিফর্ম হাতে নেয়। এরপর সে প্রতিজ্ঞা করে যে একদিন আমিও এই যোদ্ধা টাস্ক ফোর্সে জয়েন করব, আর আমার বাবার মতো নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করব এবং প্রয়োজন পড়লে দেশের জন্য নিজের প্রাণ দিতেও প্রস্তুত থাকব। এরপরে দৃশ্য পরিবর্তন হয় এবং আমাদেরকে 2001 সালের দৃশ্য দেখানো হয়, যেখানে বাংলাদেশ ভারত জল সীমানাতে কিছু টেরোরিস্ট সেখানকার কিছু মানুষদেরকে জিম্মি করে রেখেছিল। তো তখন দেখা যায় তারা ওই লোকদের হাতে বোম লাগাতে থাকে। তখনই সেখানে ভারতীয় সৈন্যরা আসে, আর এরাই হলো যোদ্ধা টাস্ক ফোর্স। তো তাদের দেখে এক টেরোরিস্ট বলে যে এখানে কিছু ফরেস্ট অফিসার এসেছে। এই শুনে তাদের বস বলে যে আরে গাধা, এরা ফরেস্ট অফিসার নয়, এরা যোদ্ধা টাস্ক ফোর্সের লোক। তাই তাড়াতাড়ি নিজেদের কাজ শেষ করো, না হলে এরা আমাদেরকে মেরেই ফেলবে। এদিকে যোদ্ধা টাস্ক ফোর্স তাদের অর্ডারের জন্য ওয়েট করছিল, কারণ তারা এখনো সেখানে অ্যাটাক করার অনুমতি পায়নি। তখনই দেখা যায় তাদের মধ্যে একজন টেরোরিস্টের উপর অ্যাটাক করে বসে, এবং আমরা দেখতে পাই সেটা আর কেউ নয়, আমাদের হিরো আরুন কাটিয়াল। তো সে এখন বড় হয়ে যোদ্ধা টাস্ক ফোর্সেই জয়েন করেছে। দেখা যায় সে একটি ইলেকট্রিক পোলকে নষ্ট করে, আর সেটা তার বেয়ে টেরোরিস্টদের ঘরে ঢুকে যায় এবং সেখানে গিয়ে তাদের মারতে শুরু করে। এইসব দেখে তো আরুনের সাথীরা অনেক অবাক হয়ে যায়, কারণ আরুন একাই ওই টেরোরিস্টদের পুরো দলের মধ্যে ঢুকে গেছে নিজের জীবনের রিস্ক নিয়ে। তখন তারা আরুনকে বলে যে আমরা তো এখনো অ্যাটাক করার অনুমতি পাইনি, সে কেন গেল এর ভিতরে? তখন আরুন বলে যে এরা আমাদের লোকের গায়ে বোম সেট করে দিলে তখন আমাদের আর কিছুই করার থাকবে না, তাই তাদেরকে বাঁচাতে হলে আমাকে এটা করতেই হতো। আরুন তখন ওই টেরোরিস্টদের সাথে ফাইট শুরু করে দেয়। সেখানে অনেক মারামারি হয়,
টেররিস্টরা সবাই সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু আরুন তাদের কোনো মতেই পালাতে দিচ্ছিল না। তো এক পর্যায়ে দেখা যায় দুজন টেররিস্ট একটা ছেলেকে নিয়ে পালাতে থাকে। আরুনও তখন তাদের পিছু করে, কিন্তু সেই টেররিস্টরা আরুনের দিকে বোম ছুঁড়ে মারে। আরুন ওই বোমটি ডজ করার চেষ্টা করে, কিন্তু বোম তার অনেক কাছেই ফেটে যায়, ফলে আরুন একটু ঘায়েল হয়ে পড়ে। এদিকে সেই দুই টেররিস্ট নৌকায় করে পালিয়ে যাচ্ছিল। তখন আরুন নৌকার ওই ইঞ্জিনে গুলি মেরে দেয়, আর সেটা সাথে সাথেই বিকল হয়ে যায়। তখন সেই দুই টেররিস্ট বুঝতে পারছিল না যে নৌকা কিভাবে থেমে গেল। তারা নৌকা স্টার্ট করার অনেক চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই পারছিল না। তখনই তাদের মধ্যে একজনকে কেউ পানির মধ্যে টেনে নিয়ে যায়। এটা দেখে অপরজনও অনেক ভয় পেয়ে যায় যে এটা কি হচ্ছে এখানে। তাই সে পানির মধ্যেই ফায়ারিং করতে থাকে এবং চিৎকার করে তাকে ডাকতে থাকে। তখনই আমরা দেখি যে সেই ছেলেটির সাথে আরুন বসে আছে। টেররিস্ট তো এটা দেখে অনেক ঘাবড়ে যায়, আর সে কিছু করার আগেই আরুন তাকে গুলি মেরে দেয় আর বাচ্চাটিকে রেস্কিউ করে। তখন সে সেখানে স্মোক সিগন্যাল দিয়ে জানিয়ে দেয় যে তাদের মিশন সফলতার সাথে শেষ হয়েছে। এরপরে তারা তাদের লোক এবং বাকি সৈন্যদের নিয়ে ফিরে আসে সেখান থেকে। আরুন এবং তার সাথীরা সবাই খুবই খুশি ছিল, কারণ কোনো ড্যামেজ ছাড়াই তাদের মিশনটা শেষ হয়েছে। তো এরপর দেখা যায় সেখানে তাদেরকে রিসিভ করতে তাদের পরিবারের লোকেরাও আসে, আর তাদের মধ্যে আরুনের ওয়াইফও ছিল। আরুনের ওয়াইফের নাম হলো প্রিয়া কাটিয়াল। তারা কলেজে একসাথেই ছিল এবং সেখান থেকেই তারা একে অপরকে অনেক পছন্দ করা শুরু করে, আর পরবর্তীতে তারা বিয়েও করে নেয়। এই প্রিয়া হচ্ছে একজন সরকারি কর্মকর্তা। তো প্রিয়া যখন আরুনকে নিতে আসে তখন তাকে দেখে মনে হয় যে সে আরুনের উপর অনেক রেগে আছে। তো আরুনের সাথীরাও এই বিষয়টি নোটিস করে। তখন আরুনের এক সাথী আরুনকে বলে যে মনে হচ্ছে ভাবি আজ অনেক রেগে আছে। তখন আরুন তাদেরকে বলে যে আরে তেমন কিছুই না, তোমাদের ভাবি আমার উপর রাগ করে থাকতেই পারে না। এদিকে প্রিয়া রাগ করে চলে যেতে থাকে, আর এই ব্যাপারটা আরুনের সাথীরা লক্ষ্য করে তাকে বলে যে কি হলো, ভাবি তো তোকে না নিয়েই চলে যাচ্ছে। আরুন তখন অনেক ভাব নিয়ে তাদেরকে বলে যে এক্ষুনি দেখবি তোদের ভাবি আবারও আমার দিকে ঘুরে তাকাবে। এই বলেই আরুন উল্টো দিক ঘুরে দাঁড়িয়ে ভাব নিতে থাকে, কিন্তু এদিকে প্রিয়া তো একবারও ঘুরে তাকায় না, বরং সেখান থেকেই চলে যায়। তখন সবাই আরুনকে বলতে থাকে কি হলো, ভাবি তো তোর দিকে না তাকিয়েই চলে গেল। এতে সবার সামনে আরুনের প্রেস্টিজ একেবারেই ডাউন হয়ে যায়। তার মানে প্রিয়া অনেক বেশি রেগে আছে, এটা আরুন খুব ভালোভাবেই বুঝতে পারে। এরপরে দেখা যায় আমাদেরকে প্রিয়াকে দেখানো হয়। প্রিয়া গাড়িতে এসে গাড়ি স্টার্ট করে আর সেখান থেকে চলে যেতে লাগে। সে আরুনের উপর অনেক রেগেছিল, তাই সে মনে মনে বলতে লাগে যে ও নিজেকে কি ভাবে, ওর কি আমাদের জন্যে কোনো চিন্তা হয় না? এত বিপদের মধ্যে কেউ একা একা কখনো সেখানে যায়? সে কিভাবে নিজের জীবনকে এভাবে ঝুঁকিতে ফেলতে পারে? তো সে যখন এসব বলছিল তখনই পেছনের সিটে আরুনকে দেখা যায়। আরুন তখন প্রিয়াকে বলে যে আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে, আর এমন রাগ করে থেকো না। কিন্তু প্রিয়া আরুনকে হঠাৎ করে এভাবে দেখে আরো রেগে যায়, তাই সে আরুনকে নামতে বলে। আর গাড়ি থেকে বাইরে বের হয়ে এসে সে আরুনকে অনেক বকাবকি করতে লাগে। সে আরুনকে বলে যে তোমার পুরো টিম ওখানে ছিল, তাদেরকে না নিয়ে তুমি একা একা কেন গিয়েছো সেখানে? এতটা ঝুঁকি নেওয়ার কি দরকার ছিল? একা একা লড়তে হলে রিংয়ে বক্সিং করো, এভাবে ওই টেররিস্টদের সাথে লড়তে যেও না। আরুন তখন মজা করে বলে যে কলেজে তো আমি বক্সিংই করতাম। আরুনের এসব মজা দেখে প্রিয়া আরো রেগে যায়, কারণ সে আসলে খুবই ঘাবড়ে গিয়েছিল। যদি আরুনের আজ কিছু হয়ে যেত। তখন আরুন প্রিয়াকে কথা দেয় যে সে আর কখনোই এমন করবে না। অনেক বোঝানোর পর শেষমেশ প্রিয়ার রাগ ঠান্ডা হয় এবং এরপর তারা দুজন মিলে বাড়িতে চলে আসে। তারা এরপর একসাথে অনেক ভালো সময় কাটায়, একসাথে এদিক সেদিক ঘোরাঘুরি করে, অনেক মজা করে তারা দুজন। আরুন তার মা এবং প্রিয়ার জন্য খাবারও রান্না করে, কিন্তু সেই খাবারের টেস্ট একদমই ভালো হয় না। এই নিয়েও তারা বেশ মজা করে। এরপর দেখা যায় আরুন তার বাবাকে অনেক মিস করত, তাই প্রায়ই সে একটি মিনারের কাছে যেত যেখানে শহীদদের নাম লেখা আছে, এবং সেখানে আরুনের বাবা মেজর সুরেন্দ্র কাটিয়ালেরও নাম লেখা ছিল। আরুন এটা দেখে অনেক খুশি হতো, তাই সে বারবারই এখানে আসতো।
আর তার বাবার জন্য তার অনেক গর্ব হতো সব সময়। যাই হোক, তো এরপর দেখা যায় প্রিয়ার প্রমোশন হয়। সে প্রাইম মিনিস্টারের কার্যালয়ে সেক্রেটারির পদ পায়। আর এটা জানতে পেরে আরুনও অনেক খুশি হয়। সে প্রিয়াকে কংগ্রেচুলেট করে। এরপরে একদিন প্রিয়া তার অফিসেই কাজ করছিল, তখন তার অ্যাসিস্ট্যান্ট সেখানে আসে আর তাকে বলে যে একটা ইমার্জেন্সি সিচুয়েশন এসেছে, অমৃতসর এয়ারপোর্টে একটি প্লেন হাইজ্যাক হয়েছে। প্রিয়া তো এই কথা শুনে অনেক টেনশনে পড়ে যায় যে এখন তারা কি করবে। এদিকে অমৃতসর এয়ারপোর্ট দেখানো হয়, যেখানে কিছু টেরোরিস্ট একটি প্যাসেঞ্জার প্লেন হাইজ্যাক করেছে। তারা প্লেনের যাত্রীদের অনেক ধমকাতে থাকে আর সেখানকার যাত্রীরাও বেশ ভয় পেয়ে যায়। এদিকে দেখা যায় এয়ারপোর্টে ভারতীয় কমান্ডোরাও ছিল, কিন্তু তারা কোনো প্লেনের ভেতর থেকেই কোনো রকমের ইনফরমেশন পাচ্ছিল না, কারণ হাইজ্যাকাররা প্লেনের জানালা বন্ধ করে রেখেছিল, তাই তারা চাইলেও কিছু করতে পারছিল না। এরপরে প্রিয়াকেই এই সিচুয়েশন হ্যান্ডেল করতে দেওয়া হয়। প্রিয়া জানতে চায় যে প্লেন কারা হাইজ্যাক করেছে আর প্লেনের মধ্যে কতজন প্যাসেঞ্জার আছে। তখন তাকে জানানো হয় যে ধারণা করা হচ্ছে যে পাকিস্তানি টেরোরিস্ট লস্কর গ্যাংরা প্লেনটি হাইজ্যাক করেছে। প্লেনের মধ্যে মোট 126 জন প্যাসেঞ্জার আছে আর 12 জন ক্রু মেম্বার। কিন্তু এখানে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এই প্লেনে আমাদের মোস্ট সিনিয়র নিউক্লিয়ার সায়েন্টিস্ট এবং নিউক্লিয়ার প্রজেক্টের হেড মিস্টার অনুজ নায়ার আছেন। কোনো মতে যদি টেরোরিস্টরা তাকে চিনে ফেলে তাহলে তারা তাকে মেরে ফেলবে বা তাকে কিডন্যাপ করে আমাদেরকে ব্ল্যাকমেল করবে। উভয় ক্ষেত্রেই তা আমাদের দেশের জন্য অনেক খারাপ হবে, তাই ভেবে চিন্তে সব স্টেপ নিতে হবে। তো প্রিয়া এরপর জিজ্ঞেস করে যে তাকে কি তারা চিনে ফেলেছে। সেখানকার সেই অফিসার তখন তাকে বলে যে এটি তো আমরা জানি না, আপনাকেই এটার খোঁজ করতে হবে, আমরা কিছুই বলতে পারছি না। প্রিয়া তখন জানতে চায় যে প্লেনে এমন মোস্ট টার্গেটেড পার্সন থাকলে তো তার জন্য অবশ্যই সিকিউরিটির ব্যবস্থা থাকবে, তো তার সিকিউরিটিতে কে আছে। তখন প্রিয়ার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে যেহেতু মিস্টার অনুজ নায়ার একজন মোস্ট টার্গেটেড পার্সন, তাই সিকিউরিটির দায়িত্ব যোদ্ধা টাস্ক ফোর্সকেই দেওয়া হয়েছে। আর তার সিকিউরিটিতে আছে সিনিয়র লেফটেন্যান্ট কর্নেল অরুণ কাটিয়াল। এই শুনে তো প্রিয়া আরো টেনশনে পড়ে যায়। আর এরপরে আমরা প্লেনের মধ্যে অরুণকে দেখতে পাই। সে টয়লেটে ছিল আর প্লেন কোথায় আছে আর বাইরের কি পরিস্থিতি তা একবার সে দেখে নেয়। সেই টয়লেটের মধ্যে অনেক সময় নেওয়ার কারণে টেরোরিস্ট তাকে সন্দেহ করে। এরপরে অরুণ বাইরে বের হলে তারা অরুণকে জিজ্ঞেস করে যে এত সময় সে ভেতরে কি করছিল। অরুণ তখন তাদেরকে বলে যে তার টয়লেটে একটু বেশি সময় লাগে। তো দেখা যায় টেরোরিস্টদের মধ্যে একজন সেখানে সিগারেট খাচ্ছিল। তখন তার সাথী তাকে সিগারেট খেতে নিষেধ করে এবং ম্যাচ বক্স ডাস্টবিনে ফেলে দেয়। অরুণ তখন অনেক চালাকি করে ওই ম্যাচ বক্সটা নিয়ে নেয় আর এরপর সে তার সিটে এসে বসে। তার পাশেই নিউক্লিয়ার সায়েন্টিস্ট অনুজ নায়ার ছিল। অনুজ নায়ার তাকে জিজ্ঞেস করে যে কি মনে হচ্ছে, এরা কারা, তুমি কি কিছু বুঝতে পারছো? তখন অরুণ তাকে বলে যে এরা যারাই হোক না কেন আপনি একদম চিন্তা করবেন না, আমি এই ব্যাপারটা সামলে নিতে পারবো, তাই একদম নিশ্চিন্তে থাকুন। এদিকে আমাদের প্রিয়াকে দেখানো হয়। তো তাদের কাছে হোম মিনিস্টারও আসে। হোম মিনিস্টার তাদেরকে বলে যে যে কোনোভাবেই আমাদের মিস্টার অনুজ নায়ার এবং বাকি সবাইকে এদের কবজা থেকে বাঁচাতে হবে। প্রিয়া তখন হোম মিনিস্টারকে বলে যে প্লেনে যে মিস্টার অনুজ নায়ারের সিকিউরিটির জন্য আছেন তিনি আমার হাজবেন্ড, তাই আমাকেই এই ব্যাপারটা হ্যান্ডেল করতে দিন। এরপরে প্রিয়াকে অ্যাপয়েন্ট করা হয় হাইজ্যাকারদের সাথে নেগোসিয়েশন করার জন্য। দেখা যায় হাইজ্যাকাররা কন্ট্রোল অফিসে ফোন করে। সেখানে প্রিয়া তাদেরকে জিজ্ঞেস করে যে তোমাদের ডিমান্ড কি, কি চাচ্ছ তোমরা? তখন হাইজ্যাকাররা বলে যে আমাদের 50 কোটি টাকা এবং আমাদের 3 জন সাথী যারা ভারতীয় জেলে বন্দী আছে তাদের ছেড়ে দাও। তখন প্রিয়া তাদেরকে বলে যে আপনাদের সাথীরা কোন জেলে আছে তা জানতে আমাদের একটু সময় লাগবে, তাই এতটুক সময় আমাদেরকে একটু দিন। তখন টেরোরিস্টরা তাদের কোনো কথাই শুনতে চায় না এবং তাদের ফোনটাও রেখে দেয়। হোম মিনিস্টার তখন প্রিয়ার কাছে জানতে চায় যে তারা কি মিস্টার অনুজ নায়ারকে চিনে ফেলেছে। তখন প্রিয়া তাকে জানায় যে আমার মনে হচ্ছে তারা এখনো তাকে চিনতে পারেনি, তবে আমি এই ব্যাপারে এখনো শিওর নয়। শিওর হওয়ার জন্য আমাকে অরুণের সাথে কথা বলতে হবে। তো এরপরে আমাদের অরুণকে দেখানো হয়। সে সেই ম্যাচ বক্স থেকে একটা কাঠি জ্বালিয়ে সেখানকার তারে আগুন জ্বালিয়ে দেয়। তাকে এমন বেশি নড়াচড়া করতে দেখে একজন টেরোরিস্ট তাকে সন্দেহ করে, তাই সে সোজা চলে আসে অরুণের কাছে আর এসেই তাকে জিজ্ঞেস করে যে এই
তুমি কি করছো এখানে? তখন সায়েন্টিস্ট আর আরুন তার সাথে ধাক্কাধাক্কি করতে লাগে আর আরুন তাকে ধাক্কা দিয়ে ফেলেই দেয়। টেররিস্টরা তখন আরুনের উপর অনেক রেগে যায় এবং আরুনকে ধরে সামনে নিয়ে আসে। এরপরে হাইজ্যাকাররা আবারও কন্ট্রোল রুমে ফোন করে আর বলে যে তেলের ট্যাঙ্কার পাঠাতে। তখন প্রিয়া তাকে জিজ্ঞেস করে যে প্লেনের সবাই সেফ আছে তো? হাইজ্যাকাররা তাকে জানায় যে হ্যাঁ, সবাই এখানে সেফ আছে। প্রিয়া তখন বুদ্ধি করে বলে, আমি তোমার কথা কিভাবে বিশ্বাস করব? আগে প্লেনের মধ্যে কারোর সাথে আমাকে কথা বলাও, তারপরই তো আমি বুঝতে পারবো যে সবাই কি আসলেই সেফ আছে নাকি তোমরা মিথ্যা কথা বলছো। তখন টেররিস্টদের চোখ আরুনের উপর পড়ে আর তারা আরুনকেই কথা বলতে বলে। আরুন তখন কথা বলে আর আরুনের ভয়েস শুনেই প্রিয়া বুঝে যায় যে সে আরুনের সাথে কথা বলছে। তাই প্রিয়া তখন আরুনকে জিজ্ঞেস করে যে ওখানকার পরিস্থিতি আসলে কি আর মিস্টার আনুজ নায়ারকে কি তারা চিনে ফেলেছে। আরুনের কাছে তখন একজন টেররিস্ট দাঁড়িয়েছিল, তাই সে সরাসরি ভাবে কিছু না বলে বুদ্ধি করে প্রিয়াকে বলে যে আমি ঠিক আছি আর আমার বাবাও ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। আমার পরিবারকে খবর দিন যে আমি সুস্থ আছি। তারা কুরুক্ষেত্র সেক্টর নাম্বার 101-এ থাকে আর তাড়াতাড়ি করুন, নাহলে সময় হাত থেকে বেরিয়ে যাবে। আসলে এটি একটি কোডেড মেসেজ ছিল। তখন প্রিয়া তাকে বলে যে অর্ডার না আসা পর্যন্ত কোনো স্টেপ যেন সে না নেয়। এরপরে প্রিয়া এবং আর্মির অফিসার আরুনের দেওয়া কোডেড মেসেজ ডিকোড করে। ডিকোড করার পরে তারা বুঝতে পারে যে আরুন সেখানে ফোর্স পাঠাতে বলছে, কিন্তু সেই সময় ফোর্স পাঠানোর অর্ডার ছিল না, তাই তারা কোনোভাবেই ফোর্স পাঠাতে পারে না। এদিকে আরুন যখন ফোন রেখে দেয় তখন হাইজ্যাকাররা সব প্যাসেঞ্জারের পাসপোর্ট নিতে থাকে। কেউ পাসপোর্ট দিতে না চাইলে হাইজ্যাকাররা পাসপোর্ট কেড়ে নিচ্ছিল। আরুন তখন দেখে যে হাইজ্যাকাররা আনুজ নায়ারের কাছেও তার পাসপোর্ট চাইছে। আরুন তখন তাদের কাছে গিয়ে বাধা দেয় আর চেষ্টা করে হাইজ্যাকাররা যেন আনুজ নায়ারের পাসপোর্ট না নিতে পারে। তখন হাইজ্যাকারদের সাথে আরুনের হাতাহাতি হয়, কিন্তু হাইজ্যাকাররা আনুজ নায়ারের পাসপোর্ট কেড়ে নেয়। তখন তারা দেখে এটি একটি ভিআইপি পাসপোর্ট। এই দেখে তারা সাথে সাথেই বুঝে ফেলে যে এই ব্যক্তি ভারতের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এদিকে আরুন আগে থেকেই তারের মধ্যে আগুন লাগিয়ে রেখেছিল, সেই জন্য প্লেনের মধ্যে ধোঁয়া বের হতে থাকে আর এটা দেখে সবাই আতঙ্কিত হয়ে যায়। টেররিস্টরা তখন আরুনকে একদম দূরে নিয়ে বসিয়ে দেয়। আরুন তখন দেখে যে তার ফ্লোর ম্যাটের নিচে কার্গো সেকশনের দরজা, তাই সে প্ল্যান করে যে সব প্যাসেঞ্জারদের সে কার্গো সেকশন দিয়ে বাইরে বের করে দিবে, তারপরে টেররিস্টদের অ্যাটাক করবে। আর সেই প্ল্যান অনুযায়ী সে কার্গো সেকশনের দরজা খুলে আর সব প্যাসেঞ্জারদের বলে যে এই দরজা দিয়ে বেরিয়ে যেতে। সব প্যাসেঞ্জারও তখন আরুনের কথা মতো নিচে যেতে লাগে। ওদিকে টেররিস্টরা এইটা ভাবতে লাগে যে ধোঁয়া কোথা থেকে আসছে। তখন তারা দেখে যে আরুন সব যাত্রীদের বাইরে বের করে দিচ্ছে। এইটা দেখে তো তারা অনেক রেগে যায় এবং আরুনের উপরই হামলা করে বসে। আরুন তখন এইসব টেররিস্টদের সাথে একাই ফাইট করতে থাকে। তাদের মধ্যে অনেক মারামারি হয়, কিন্তু এক পর্যায়ে দেখা যায় টেররিস্টদের সর্দার, যার নাম হলো জালাল, সে সায়েন্টিস্ট আনুজ নায়ারকে নিয়ে নিচে চলে আসে আর প্লেন চালু করতে বলে। পাইলট তখন প্লেন স্টার্ট করতে রাজি হয় না, কারণ প্লেনের ফুয়েল অনেক কম ছিল। এই অবস্থায় আকাশে উঠতে গেলে তাদের উপর অনেক বড় বিপদ নেমে আসবে, কিন্তু টেররিস্টরা তাকে বন্দুক দিয়ে ভয় দেখায় আর এই প্লেন স্টার্ট করতে বাধ্য করে। তাই পাইলট এবার প্লেন চালু করে। এদিকে আরুন কার্গো সেকশনে আসে। সেখানে আগে থেকেই জালাল রেডি হয়েছিল আরুনকে মারার জন্য। জালাল তখন সব প্যাসেঞ্জারকে এক সাইডে সরিয়ে দিয়েছিল আর তাদেরকে মেরে ফেলার ভয় দেখাচ্ছিল। তো তখন দেখা যায় জালাল এবং অন্যান্য টেররিস্টদের সাথে আরুনের ফাইট হয়। সেখানে আরুন তাদের আটকানোর অনেক চেষ্টা করে। তখন তাদের মধ্যে জোরদার লড়াই হয়, কিন্তু এক পর্যায়ে টেররিস্টরা আরুনকেই বাইরে ফেলে দেয়। তখন আরুন দৌড়ে প্লেনে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়। সে কোনোভাবেই প্লেনে উঠতে পারে না। তখন প্রিয়া এবং বাকি সবাই মনে করে যে প্লেন থেকে হয়তো কোনো টেররিস্ট পড়েছে, কিন্তু পরে সবাই দেখে যে আরুন প্লেন থেকে নিচে পড়ে গিয়েছে। সবাই তো এটা দেখে অনেক হতাশ হয়ে যায়, কারণ তারা সবাই আরুনের উপর ভরসা করেছিল। তারা ভেবেছিল যে আরুন হয়তো এই কঠিন পরিস্থিতি ঠিকই সামলাতে পারবে, কিন্তু আরুন এখানে ব্যর্থ হয়ে যায়। এরপর আমাদের এর 2 দিন পরের দৃশ্য দেখানো হয়। ভারত সরকার যখন টেররিস্টদের সব ডিমান্ড পূরণ করে, তারপরে টেররিস্টরা সবাইকে ছেড়ে দেয়,
কিন্তু সিনিয়র নিউক্লিয়ার সায়েন্টিস্ট আনুজ নায়ারকে তারা মেরে ফেলে আর তার লাশটা পাঠিয়ে দেয়। এই খবর পুরো মিডিয়াতে ছড়িয়ে পড়ে, যার জন্য সরকার অনেক চাপে পড়ে যায়, কারণ আনুজ নায়ার ছিল ভারতের একটা সম্পদ আর তাকেই ওই টেরোরিস্টরা শেষ করে ফেলেছে। আর এই মিশনের দায়িত্বে যেহেতু যোদ্ধা টাস্ক ফোর্স ছিল, তাই মিডিয়া আরুনকে জিজ্ঞেস করে যে কেন তারা এই মিশনে ব্যর্থ হলো আর তাদের ব্যর্থতার কারণ কি। তখন আরুন মিডিয়াকে বলে যে সব দোষ সরকারের, তারা যদি আগেই ফোর্স পাঠাতো তাহলে টেরোরিস্টরা এভাবে পালাতে পারত না, আর আনুজ নায়ারকেও তারা বাঁচাতে পারত। সে তো আগেই বলেছিল ফোর্স পাঠাতে, কিন্তু তারা ফোর্স পাঠায়নি, এজন্যই আজ এমনটা হয়েছে। তো এরপর দেখা যায় পুরো মিশনে আরুন যেহেতু তার কমান্ড ফলো করেনি, তাই আরুনের বিরুদ্ধে ইনকোয়ারি কমিশন গঠন করা হয়, যেখানে আরুনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে আরুন কমান্ড ফলো করে না। তখন আরুন তার পক্ষে বলে যে আমি স্মোক সিগন্যাল দিয়েছিলাম, তারপরেও কেন আমাকে সহায়তা করার জন্য ফোর্স পাঠানো হয়নি। সেই সময় ইনকোয়ারি কমিশনে আরুনের ওয়াইফ প্রিয়াও ছিল। তখন সেখানে প্রিয়াকে জিজ্ঞেস করা হয় যে আরুনকে কি কমান্ড দেওয়া হয়েছিল। তখন প্রিয়া বলে তাকে ওয়েট করার জন্য বলা হয়েছিল, কিন্তু সে ওয়েট করেনি। সেখানে আরুনের বিপক্ষে আরও অভিযোগ আনা হয় যে সে এর আগেও কখনো কোনো কমান্ডের জন্য ওয়েট করেনি, সে সবসময় নিজের মতো করে অ্যাটাক করে। এজন্য ইনকোয়ারি কমিশন পুরো যোদ্ধা টাস্ক ফোর্সকেই সাসপেন্ড করে। তখন আরুন এবং বাকি মেম্বাররা সবাই অনেক ভেঙে পড়ে। এরপরে আরুন বাইরে বেরিয়ে আসে, তখন তার পেছন পেছন প্রিয়াও আসে। সে আরুনকে বলে যে যা হয়েছে এতে আমার কোনোই হাত ছিল না, আমাকে ফোর্স পাঠাতে নিষেধ করা হয়েছিল, তাই আমি পাঠাতে পারিনি। তখন আরুনও অনেক রেগেছিল, তাই সে প্রিয়াকে বলে যে যা হয়েছে সেটা তোমার সিস্টেমের বেপরোয়া মনোভাবের জন্যই হয়েছে, তারা চাইলেই এই হাইজ্যাক ঠেকাতে পারত, কিন্তু তারা করেনি। আর এখন আমার বাবার শুরু করা এই যোদ্ধার টাস্ক ফোর্স ঝুঁকির মধ্যে পড়েছে শুধুমাত্র তোমাদের এমন বেপরোয়া মনোভাবের জন্য। আমি জানি না এটি আর থাকবে কিনা। এই বলে আরুন সেখান থেকে চলে যায়। আর এই ঘটনার পর থেকে আরুন প্রচণ্ডভাবে ভেঙে পড়ে। সে ইনকোয়ারি কমিশনের কাছে বারবার আপিল করে যেন পুরো যোদ্ধা টাস্কফোর্সটাকে সাসপেন্ড করা না হয়, কিন্তু ইনকোয়ারি কমিশন আর সরকার তার কোনো কথাই শোনে না। এদিকে মিডিয়ারা বারবার সরকারকে প্রশ্ন করছে যে এই মিশনের ব্যর্থতা নিয়ে সরকারের কি বলার আছে। তখন সরকার সব দোষ যোদ্ধা টাস্কফোর্সের উপরই দিয়ে দেয়। তারা বলে যে এই ইউনিটের উপর বছরের পর বছর এত টাকা খরচ করা হয়েছে, কিন্তু এটি কোনো কাজেই আসেনি, তাই সরকার এই যোদ্ধা টাস্কফোর্সের উপর সাসপেনশন জারি রাখে। এদিকে আরুনের সব বন্ধুরা যোদ্ধা টাস্কফোর্স ছেড়ে অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার নিয়ে নেয়, কারণ তারা এমন সাসপেন্ড হয়ে থাকতে পারবে না। কিন্তু আরুন ছিল এর পুরোপুরি বিপক্ষে। সে তার বাবার তৈরি করা ফোর্সকে বাঁচাতে চায়, আর সেই জন্য সে এক মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয়ে ঘুরতে থাকে, ফাইল নিয়ে মিনিস্টারদের দেখাতে থাকে যে তাদের বাহিনী কত ঝুঁকিপূর্ণ আর গুরুত্বপূর্ণ মিশন সফলতার সাথে সম্পন্ন করেছে, কিন্তু কেউই তার কথা শুনতে চায় না। পুরো সিস্টেম এখন আরুনের বিপক্ষে চলে যায়। তাই ধীরে ধীরে দেখা যায় আরুন অনেক ডিপ্রেসড হতে থাকে, যার প্রভাব প্রিয়া আর আরুনের সম্পর্কের মধ্যেও পড়ে। ধীরে ধীরে আরুনের সাথে প্রিয়ার দূরত্ব বাড়তে থাকে। প্রিয়া আরুনকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু আরুন প্রিয়ার কোনো কথাই শোনে না আর প্রিয়াকে অনেক ইগনোর করতে থাকে, যার জন্য প্রিয়া খুবই কষ্ট পায়। এরপর একদিন দেখা যায় আরুনের বন্ধু আরুনকে বোঝাচ্ছিল যে এত চেষ্টা করার পরও সিস্টেমের সাথে তুমি পেরে উঠবে না, তারা কখনোই এটি আবারও শুরু করার অনুমতি দেবে না, তাই তুমি এই ফোর্সের আশা একেবারেই ছেড়ে দাও। আরুন তখন তাকে বলে যে এটি আমার বাবার গর্বের প্রতীক, আমি এটিকে বাঁচিয়েই ছাড়ব। তখন প্রিয়া আরুনের কাছে এসে ডিভোর্স চায়, কারণ সে এখন আর আরুনের সাথে থাকতে চায় না। তখন আরুনের বন্ধু আরুনকে বোঝানোর চেষ্টা করে যে নিজেদের প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফকে এক করো না, কিন্তু আরুন কারো কথাই শোনে না। সে তখনই কোনো চিন্তা না করে ডিভোর্স পেপারে সাইন করে দেয়। এই দেখে প্রিয়াও অনেক কষ্ট পায়। ডিভোর্সের পরে দেখা যায় আরুনের মা প্রিয়ার সাথেই চলে যায়। প্রিয়া আরুনের জন্য অনেক কষ্ট পায়, কিন্তু আরুনের মাথায় এখন একটাই চিন্তা,
আর সেটা হলো তার ফোর্সকে বাঁচানো। কিন্তু অনেক কষ্ট করেও সে তার ফোর্সকে বাঁচাতে পারে না। এরপর আমাদের কিছু বছর পরের দৃশ্য দেখানো হয়। আমরা দেখতে পাই যে আরুন নিউজে দেখে ভারতের প্রাইম মিনিস্টার পাকিস্তানি প্রাইম মিনিস্টারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছে। সেখানে তারা কাশ্মীর বর্ডারে একটি শান্তি চুক্তি করবে। আর তাদের বৈঠকের পরে পাকিস্তানি প্রাইম মিনিস্টার সেখানকার বিখ্যাত জামে মসজিদে নামাজ পড়বে। এরপর আমাদের সেই লস্কর গ্যাংকে দেখানো হয়। তারা বলে যে বর্ডারে শান্তি সমঝোতা হলে আমাদের কিভাবে চলবে, আমরা এই শান্তি চুক্তি হতে দেব না। আমরা সবসময় সরকার থেকে 2 কদম এগিয়ে থাকি, আর এইবার কিছু ভারতীয় এজেন্টও আমাদের সহায়তা করবে। তারপরে আমাদেরকে আরুনকে দেখানো হয় সে এখন ফ্লাইট কমান্ডো হিসেবেই কাজ করে। মানে ভারত সরকার এখন ইন্টারন্যাশনাল ফ্লাইটে আর্মি সিকিউরিটির ব্যবস্থা করেছে। আরুন সেখানেই জয়েন করে। আজ তার দিল্লি টু দুবাই যাওয়ার ফ্লাইট। সে চেক ইন করে ফ্লাইটের উদ্দেশ্যে যাচ্ছিল, তখনই তার সাথে কারো ধাক্কা লাগে। আর সে দেখে যে কারোর বোর্ডিং পাস পড়ে গেছে। সে বোর্ডিং পাস কাউন্টারে গিয়ে জমা দিয়ে চলে যেতে লাগে। তখনই কাউন্টার থেকে তার নাম ধরে ডাকা হয়। সে কাউন্টারে এসে বলে যে এটা তো আমার বোর্ডিং পাস নয়। তখন কাউন্টারের লোক বলে যে এটাতে আপনার নামই লেখা আছে। তখন আরুনের ফোনে একটা মেসেজ আসে যেখানে লেখা ছিল ফ্লাইট চেঞ্জ হয়েছে, এখন আরুনকে দিল্লি টু লন্ডনের ফ্লাইটে যেতে হবে। তাই আরুন বোর্ডিং পাস নিয়ে দিল্লি টু লন্ডনের ফ্লাইটের দিকে যেতে থাকে। ফ্লাইটে ওঠার সময় আরুন দেখে যে একটি মেয়ের সাথে একটা মধ্যবয়সী লোক ঝগড়া করছে। মেয়েটির নাম হলো তানিয়া। তানিয়াকে সেই লোকটি ছোট বাচ্চা বলায় তানিয়া রেগে যায়। তখন তানিয়া তাকে বলে যে কিছুদিন পরে আমি পাইলট হব, আর আমাকে বাচ্চা মেয়ে বলা। এরপরে আরুন যখন তার সিটে গিয়ে বসে তখন তার ফোনে একটি মেসেজ আসে যেটাতে লেখা ছিল হাইজ্যাক। আরুন এই দেখে অনেক টেনশনে পড়ে যায়। তার সিকিউর নাম্বারে মেসেজ আসার কারণে আরুন আরো বেশি টেনশনে পড়ে যায়। তখন সে এদিক ওদিক দেখাদেখি করে আর সবার দিকে তাকিয়ে ভাবতে লাগে যে হাইজ্যাকার কে হতে পারে। এরপরে প্লেনের হেড পার্সনকে সে খুঁজতে থাকে। তখন আমরা লায়লাকে দেখি। লায়লা আরুনকে তার সিটে বসতে বলে। আরুন তার কাছে গিয়ে বলে যে আমি এয়ার কমান্ডো, আপনাদের হেড পার্সনের সাথে আমি কথা বলবো। লায়লা তখন তাকে বলে যে সেই হেড পার্সন। তখন আরুন তাকে বলে যে আপনাদের প্লেন হাইজ্যাক হয়েছে। এই শুনে লায়লা অনেক ভয় পেয়ে যায়। আরুন তখন তাকে ঘাবড়াতে নিষেধ করে। এরপর আরুন সব প্যাসেঞ্জার লিস্ট চেক করে, কিন্তু সেখানে সন্দেহজনক কিছুই পায় না। এরপরে দেখা যায় আরুন তানিয়াকে সন্দেহ করছিল, কারণ আরুনের ফোনে যখন মেসেজ আসে তখন তানিয়াই ফোন চালাচ্ছিল। তাই আরুন লায়লাকে বলে যে তানিয়াকে ডেকে ওর পাসপোর্ট চেক করো। লায়লা আরুনের কথা মতোই কাজ করে। তো লায়লা যখন পাসপোর্ট দেখতে যায় তখন আরুন তানিয়ার ব্যাগ খুলে দেখতে লাগে যে সেখানে সন্দেহজনক কিছু আছে কিনা, কিন্তু আরুন সেখানে কিছুই পায় না, এমনকি ফোন চেক করেও কিছু পায় না। এরপরে আরুন তার সিটেই বসেছিল। তখন তার ফোনে একটি মেসেজ আসে যেখানে 3 জনকে ছাড়ার কথা বলা হয়েছে। তাদের নাম হলো আবু ইসমাইল, মোস্তফা খান আর আশরাফ ঘানি। এই দেখে আরুন লায়লার কাছে গিয়ে বলে যে আমি পাইলটদের সাথে কথা বলতে চাই। এরপরে আরুন পাইলটদের কাছে এসে হাইজ্যাকের ব্যাপারে বলে। এই শুনে পাইলটরাও অনেক টেনশনে পড়ে যায়। পাইলট তখন আরুনকে জিজ্ঞেস করে যে তুমি কি শিওর আমাদের প্লেন হাইজ্যাক হয়েছে? তখন আরুন বলে যে এই সব মেসেজ আমার সিকিউরড নেটওয়ার্কে আসছে, তাই এখানে সন্দেহর কোনো অবকাশই নেই, অর্থাৎ সত্যি সত্যিই হাইজ্যাক হয়েছে। আরুন পাইলটদের তখন চিন্তা করতে নিষেধ করে আর বলে যে এখানে হাইজ্যাকাররা কোনো স্টেপ নেয়নি, তাই আমাদের শান্ত থাকতে হবে। তারপরে আরুন বাইরে এসে সবাইকে দেখতে থাকে আর ভাবে যে কে হাইজ্যাকার হতে পারে। তখন সে দেখে যে এক ব্যক্তি বারবার টয়লেটে যাচ্ছে। সেই ব্যক্তির নাম হলো আমানদীপ সিং। তার বারবার এভাবে টয়লেটে যাওয়া দেখে আরুনের তার উপর সন্দেহ হয়। তাই আরুনও টয়লেটে গিয়ে একটু খোঁজাখুঁজি করে। তখন সে সেখানে একটি ম্যাগনেট খুঁজে পায় যা দিয়ে প্লেনের সিস্টেমকে জ্যাম করে দেওয়া যায়। আর তখনই দেখা যায় আমানদীপ আরুনের উপর অ্যাটাক করে। সে আরুনকে মারলে আরুনও আমানদীপকে মারে এবং এক পর্যায়ে আরুন আমানদীপকে জোরে ধাক্কা দেয়। ফলে আমানদীপ সেখানেই অজ্ঞান হয়ে যায়। সেখানে তখন লায়লাও চলে আসে। লায়লা আরুনকে জিজ্ঞেস করে যে তুমি একে কেন মারলে? তখন আরুন সেই ম্যাগনেট তাকে দেখায় আর বলে যে এই ব্যক্তি নিশ্চয়ই কোনো গোলমাল করবে। তারপরে লায়লা ডাক্তার ডেকে আনে। ডাক্তার এসে আমানদীপকে একটি ইনজেকশন দেয়, কিন্তু আমানদীপ সুস্থ হওয়ার বদলে মুখে ফেনা উঠে সেখানেই মারা যায়। এটা দেখে তারা সবাই অবাক হয়ে যায়। আরুন তখন ডাক্তারকে জিজ্ঞেস করে
যে তুমি কেন ওকে মারলে? তখন ডাক্তার তাকে বলে যে আমি তো কিছুই করিনি, আমি তো প্রাণ বাঁচাতে চেয়েছিলাম। যাই হোক, এরপর প্লেনে লাশ দেখে সবাই ভয় পাবে বলে লায়লার কথা মতো আরুন লাশটিকে কার্গো সেকশনে রেখে আসে। এরপরে আরুন গ্রাউন্ড সিকিউরিটি কন্ট্রোলে ফোন করে, যেখানে তার ব্যাচমেট শামির খান ছিল। শামির খানকে আরুন বলে যে আমাদের প্লেন হাইজ্যাক হয়েছে এবং হাইজ্যাকাররা 3 জনকে রিলিজ দেওয়ার দাবি জানাচ্ছে। তখন শামির খান আরুনকে বলে যে প্লেনে আমাদের একজন সিকিউরিটি অফিসার আছে, সে সিট 11A-তে বসে আছে। লায়লা তখন সেখানে তাকে ডাকতে যায়, কিন্তু সেখানে গিয়ে লায়লা জানতে পারে যে একটু আগে আরুন যাকে মেরেছে সেই হলো এই প্লেনের সিকিউরিটি অফিসার। তাই সে গ্রাউন্ড কন্ট্রোলকে ফোন করে বলে দেয় যে আরুন তাদের প্লেনের সিকিউরিটি অফিসারকেই মেরে ফেলেছে। এই কথা তখন আরুনও শুনতে পায়, আর সে সাথে সাথে লায়লার কাছ থেকে ফোন নিয়ে নেয় আর তাকে জানায় যে আমাকে ফাঁসানো হচ্ছে। এদিকে গ্রাউন্ড সিকিউরিটি অফিসাররা জানতে পারে যে আজ তো এই প্লেনে আরুনের ডিউটি ছিল না, তার ডিউটি তো অন্য প্লেনে ছিল। আর সে যাদের নাম দিয়েছে সেগুলো আরুনের ব্যাচমেটের কোড নেম, যারা পাকিস্তানি জেলে বন্দী আছে। এখন সবাই এই প্লেন হাইজ্যাকের জন্য আরুনকেই সন্দেহ করা শুরু করে। তারা এই কথা প্লেনের পাইলটদেরকেও জানায় যে আরুনই তাদের প্রাইম সাসপেক্ট। তারা পাইলটকে বলে যে পাকিস্তানের ইসলামাবাদে ইমার্জেন্সি ল্যান্ডিং করতে। আরুন তখন এসে ফোন ডিসকানেক্ট করে দেয় আর তাদেরকে বলে আমাদের সাথে ষড়যন্ত্র হচ্ছে। এরপরে আরুন বাইরে এসে সবাইকে ইকোনমি ক্লাসে শিফট করিয়ে দেয়। তখন লায়লা এসে আরুনকে ইলেকট্রিক শক দেয় এবং আর একটা লোক আরুনের হাত বেঁধে ফেলে আর আরুনের বন্দুকটাও নিয়ে নেয়। আরুন তখন তাদেরকে বলতে থাকে যে আমাকে বিশ্বাস করো, আমি হাইজ্যাকার নয়। এদিকে শামির খান প্রিয়াকে ফোন করে আর বলে যে আরুন একটি প্লেন হাইজ্যাক করেছে। প্রিয়া তখন ভারতের প্রাইম মিনিস্টারের সাথে পাকিস্তানে এসেছে। প্রিয়া তো এই কথা শুনে বিশ্বাসই করতে পারে না যে আরুন এমনটা করতে পারে। তাই সে শামির খানকে বলে যে ব্যাপারটা ভালো করে তদন্ত করে দেখো, এর পিছনে নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে। এরপরে প্রিয়া তাদের প্রাইম মিনিস্টারকে এই ব্যাপারটা বলে যে আমাদের দেশের সোলজারের উপর প্লেন হাইজ্যাকের দোষ এসেছে, তাই আমাদের এই ব্যাপারটা বুঝে শুনে সামলাতে হবে। এদিকে পাকিস্তান এবং ভারতীয় মিডিয়াতে এই খবর ছড়িয়ে পড়ে যে এক ভারতীয় সৈন্য লন্ডনগামী প্লেন হাইজ্যাক করেছে, যেটি এখন পাকিস্তানের আকাশে উঠছে। এই দেখে শামির খান এবং বাকি সবাই অনেক অবাক হয়ে যায়। তারা ভাবে যে এই খবর কিভাবে লিক হলো। পাকিস্তানের সেক্রেটারি তখন প্রিয়াকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। প্রিয়া তখন তাকে বলে যে আমরাই এই ব্যাপারটা হ্যান্ডেল করতে পারবো। এদিকে আরুন তার বাঁধন খুলে ফেলে আর তার বন্দুক কেড়ে নিয়ে সবাইকে পেছনে যেতে বলে। সে এরপর পাইলটকে তার কেবিন খুলতে বলে, কিন্তু পাইলট তার কথাই শোনে না। তো একটু পর একজন পাইলট বের হলে অপর পাইলট তাকে গুলি মেরে দেয় আর আরুনকে বলে যে জালাল আরুনকে এখানে ফাঁসিয়েছে, যাতে সবাই মনে করে আরুন এই প্লেন হাইজ্যাক করেছে। তাদের উদ্দেশ্য হলো তারা এই প্লেন ইসলামাবাদে ক্র্যাশ করাবে, যাতে ভারত পাকিস্তানের শান্তি সমঝোতা ভেঙে যায় আর ভারত এবং পাকিস্তানের মধ্যে বিদ্বেষ বাড়তে থাকে। আরুন এই কথা শুনে অনেক রেগে যায়, তাই সে ওই পাইলটকে মারতে যায়, কিন্তু সেই পাইলট তাকেই গুলি মেরে দেয়। এরপরে তাদের দুজনের মধ্যে অনেক ফাইটিং হয় এবং এক পর্যায়ে সেই পাইলট নিচে কার্গো সেকশনে চলে যায়। এদিকে প্লেনের দুজন পাইলট না থাকার কারণে প্লেন তার ভারসাম্য হারায়, ফলে সবাই অনেক ভয় পেতে থাকে। তাই আরুন তানিয়াকে বলে যে এই প্লেনটা কন্ট্রোল করতে। তানিয়ার কাছে যেহেতু প্লেন চালানোর এক্সপিরিয়েন্স আছে, তাই তানিয়াই এই প্লেনটা কন্ট্রোল করতে যায়। এদিকে আরুন কার্গো সেকশনে গিয়ে খেয়াল করে যে সেখানে কোনো অসুবিধা আছে। সে নোটিস করে যে এখানকার প্রেসার অনেক কম, যার কারণে শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। তখন সেই পাইলট অক্সিজেন মাস্ক পরে আরুনের উপর হামলা করে। আরুনের অনেক শ্বাসকষ্ট হওয়ায় সে প্রথমে তার সাথে পেরে ওঠে না, কিন্তু একটু পরেই আরুন সেই পাইলটের অক্সিজেন মাস্ক খুলে দেয়, যার জন্য সেই পাইলটেরও অনেক শ্বাসকষ্ট হয়। আর তখন আরুন সেই পাইলটকে অনেক মারে এবং ফাইনালি তাকে মেরেই ফেলে। এদিকে পাকিস্তানের জিন্না হলে পাকিস্তানি প্রাইম মিনিস্টার শপথ গ্রহণ শেষ করে আর সেখান থেকে চলে যায়। তখন তার সেক্রেটারি এবং ভারতীয় প্রাইম মিনিস্টার আর প্রিয়া সেখানকার কন্ট্রোল রুমে আসে। তারা ধরে নিয়েছে যে আরুনই প্লেনটা হাইজ্যাক করেছে। এদিকে প্লেনের প্রেসার কম হওয়ার কারণে সব যাত্রীদেরও অনেক শ্বাসকষ্ট হতে থাকে, তাই আরুন সেই প্রেসার ঠিক করার চেষ্টা করে, না হলে তো সবাই একসাথে মারা যাবে। এদিকে তানিয়া প্লেন কন্ট্রোল করতে পারছিল না, তাই সে আরুনকে বলে যে প্লেনের কন্ট্রোল জ্যাম হয়ে গেছে। তখন আরুন দেখে যে কন্ট্রোল প্যানেলে অনেক ম্যাগনেট লাগানো রয়েছে, যার ফলেই এটি হয়েছে। তাই এখন তারা কোনো কিছু ঠিক করতে না পারলে
পারলেও এখানকার প্রেসার তাদের কন্ট্রোল করতে হবে, না হলে প্লেন ব্লাস্ট হয়ে যাবে। তখন আরুন যেই ওখানকার প্রেসার ঠিক করতে যাচ্ছিল তখনই লায়লা আরুনের উপর অ্যাটাক করে। এতক্ষণ যে তাকে হেল্প করছিল সেই আরুনের অক্সিজেন মাস্ক খুলে তাকে মারতে থাকে। লায়লা ফাইটিংয়ে ভীষণ এক্সপার্ট ছিল, আর অক্সিজেনের ঘাটতি হওয়াতে আরুন তখন সেখানে ফাইট ব্যাক করতে পারে না। লায়লার সাথে সে ফাইট করে পারছিল না। তখনই লায়লা রিভিল করে যে সেও এই হাইজ্যাকের সাথে যুক্ত। তারা জিন্নাহ হলে এই প্লেন ক্র্যাশ করাবে যাতে কাশ্মীরে শান্তি চুক্তি ভঙ্গ হয়। অরুণ লায়লাকে জিজ্ঞেস করে যে এসব করে তোমাদের কি লাভ? তখন লায়লা তাকে বলে যে তোমাদের সৈন্য এতদিন ধরে কাশ্মীর বর্ডারে আমাদের ভাইদেরকে মেরে আসছে, আর এখন তোমরা আমাদের দেশে এসেছো শান্তি চুক্তি করতে। লায়লা আরুনকে আরো বলে যে এখানকার সব সিলিন্ডারে সালফার গ্যাস ভরা আছে। এই প্রেসারের ফলে যদি প্লেন ক্র্যাশ করে তাহলে সালফার গ্যাসের কারণে বিশাল বিস্ফোরণ হবে, যার ফলে এতটা ধ্বংসলীলা চলবে যে তোমাদের শান্তি চুক্তি করা কখনোই হবে না এবং এর জন্য তোমাকেই দায়ী করা হবে। এরপরে লায়লা আরুনের মাথায় বন্দুক ধরে আর আরুনকে ককপিটে নিয়ে আসে। সেখানে লায়লা গ্রাউন্ড কন্ট্রোলকে ফোন দেয় আর জিন্নাহ হলে ফোনটা কানেক্ট করতে বলে। তখন গ্রাউন্ড সিকিউরিটি প্রিয়ার সাথে প্লেনের ফোন কানেক্ট করে। প্রিয়া আরুনকে তখন জিজ্ঞেস করে যে তুমি এমনটা কেন করেছো? লায়লা তখন আরুনকে একটা কাগজ দেয় আর তাকে সেটা পড়তে বলে। আরুন তখন বলে যে আমার ইসলামাবাদ যাওয়া পর্যন্ত রাস্তা ক্লিয়ার চাই, সেখানে আমার 3 জন বন্ধু আটক আছে, তাদেরকে ছেড়ে দাও। আর শেষে আরুন বলে যে বেশি দেরি হলে সময় হাত থেকে বেরিয়ে যাবে। আরুনের এই কথা শুনে প্রিয়া বুঝে ফেলে যে আরুনকে ফাঁসানো হয়েছে। সে পাকিস্তানের প্রাইম মিনিস্টারের সেক্রেটারিকেও এই কথা বলে। তখন তারা বলে এখন কি এখানে শান্তি চুক্তি বাতিল হবে? এই শুনে প্রিয়া বলে যে এখন তারা এই মিটিংটা ক্যান্সেল করতে পারবে না, না হলে পাবলিক আমাদের উপর আর ভরসা করতে পারবে না। তাই তারা সেই মিটিং অন্য জায়গায় করার সিদ্ধান্ত নেয়। এরপরে প্লেনে আরুন লায়লার সাথে ফাইটিং শুরু করে। প্লেনকে টেক ডাউন করার জন্য পাকিস্তানি এয়ারফোর্স সেখানে আসে। গ্রাউন্ড কন্ট্রোলে তখন শামির খান জানতে পারে যে প্লেনের যে সেকেন্ড পাইলট আছে তার এই প্লেনে থাকার কথাই ছিল না। সে এই প্লেনের পাইলটকে মেরে নিজে প্লেনে ঢুকে পড়েছে। এখানে শামির খান বুঝতে পারে যে আরুন হাইজ্যাকের সাথে জড়িত নয়, তাকে ফাঁসানো হয়েছে। তো প্লেনের মধ্যে তখন লায়লা আর আরুনের অনেক ফাইট চলতে থাকে। আর ফাইটের এক পর্যায়ে দেখা যায় আরুন লায়লাকে মেরেই ফেলে। এরপরে আরুন তানিয়াকে বলে যে প্লেনটিকে একটি সেফ জায়গায় ল্যান্ড করাতে। তখন তানিয়া বলে যে প্লেনের নিচে প্রেসার আর সালফার গ্যাসের কারণে প্লেন ল্যান্ড করালেই অনেক বড় ব্লাস্ট হবে, আর এই ব্লাস্ট অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়বে। সেখানে একটি মসজিদ আছে আর ব্লাস্টের ফলে অনেক সিভিলিয়ান মারা যেতে পারে। তখন আরুন এদের প্ল্যান বুঝতে পারে। সেই মসজিদে পাকিস্তানের প্রাইম মিনিস্টারও আছে। এখন আরুনদের এই প্লেন যদি সেখানে ক্র্যাশ করে তাহলে সবাই এটা ভাববে যে একজন ভারতীয় লোক পাকিস্তানের প্রাইম মিনিস্টারকে হত্যা করতে চেয়েছে, ফলে দুই দেশের মধ্যে বিদ্বেষ আরো বাড়বে। তখন আরুন নিচে গিয়ে প্রেসার কন্ট্রোল করার চেষ্টা করে আর সেখানে পানি ছড়িয়ে দেয়, ফলে গ্যাসের প্রভাব কেটে যায় আর প্রেসার নর্মাল হয়। এদিকে পাকিস্তানি সেক্রেটারির বডিগার্ড যে জাফর সেজে তাদের সাথে ছিল সেই হলো টেরোরিস্ট জালাল। সে তখন তার আসল রূপ দেখায় আর প্রিয়া এবং ভারতের প্রাইম মিনিস্টারকে কিডন্যাপ করে। এরপরে তার লোকেরা এসে জিন্নাহ হল দখল করে নেয়। তারপরে আরুনকে দেখানো হয় সে জিন্নাহ হলের সামনের ফাঁকা রাস্তায় তানিয়াকে প্লেন ল্যান্ড করাতে বলে, কিন্তু তখন তানিয়া দেখে যে প্লেনের ডান চাকা খুলছে না। তাই সে আরুনকে এই কথাটা জানায়। আরুন তখন অনেক কষ্ট করে প্লেনের চাকা খুলে দেয় এবং তানিয়া ফাইনালি প্লেন ল্যান্ড করাতে সক্ষম হয়। কিন্তু জিন্নাহ হলের সামনে জালালের টেরোরিস্টরা আগে থেকেই গার্ড দিয়ে দাঁড়িয়েছিল। আরুন প্লেন থেকে বের হলে তারা আরুনের উপর হামলা করে। আরুনও তখন পাকিস্তানি আর ভারতীয় সৈন্যকে সাথে নিয়ে এইসব টেরোরিস্টদের বিপক্ষে লড়তে থাকে। এরপরে সে ভেতরে প্রবেশ করে, কিন্তু ভেতরে জালাল আগে থেকেই প্রিয়া এবং ভারতের প্রাইম মিনিস্টারকে বন্দি করে রেখেছে আর জিন্নাহ হলে বোম ফিট করে রেখেছে। তাই জালাল আরুনকে সারেন্ডার করতে বলে। এরপরে আরুন বাইরে বেরিয়ে আসলে জালাল আরুনকে প্রিয়ার সামনে বসিয়ে দেয়। তখন আরুন প্রিয়াকে জিজ্ঞেস করে যে আপনি এখনো কেন ডিভোর্স পেপারে সাইন করেননি? আসলে আরুন একটু অভিমান নিয়েই এই কথাটা জিজ্ঞেস করেছিল, কারণ প্রিয়াই তো তাকে ডিভোর্স পেপার পাঠিয়েছিল। তখন প্রিয়া তাকে বলে যে আমার যখন ইচ্ছা আমি তখন সাইন করব, তোমাকে তো বলতে হবে না। আসলে তারা দুজনই একে অপরের উপর অভিমান করেছিল, কিন্তু এখনো তারা একে অপরকে প্রচন্ড ভালোবাসে। তো তাদের এই ধরনের কথাবার্তা শুনে জালাল বলে
যে এখানে কি লাভ স্টোরি হচ্ছে, তখনই আরুন এবং বাকি সৈন্য জালালের উপর হামলা করে এবং বোমের রিমোট প্রিয়াকে দিয়ে দেয়। প্রিয়া বাইরে এসে সেই বোমগুলোকে কোনো মতে ডিফিউজ করে দেয়। এদিকে জালাল এবং আরুনের মধ্যে দুর্দান্ত ফাইটিং হয়। তারা একে অপরকে অনেক ভালো টক্কর দেয়। এক পর্যায়ে জালাল আরুনকে বলে যে তুমি আমাকে হারাতে পারবে না, আমি তোমাকে মেরে ফেলবো। কিন্তু আরুন জালালকে বিট করে আর বলে এই সিনেমার হিরো আমি, তাই তোকে তো হারতেই হবে। কিন্তু জালালও এখানে হার মানে না। সে বলে যে এখন কি আমাকে গ্রেফতার করবে? গ্রেফতার করেও কোনো লাভ নেই, আমি খুব তাড়াতাড়ি আবারও বেরিয়ে আসব। তখন আরুন সেখানে সব বোম ব্লাস্ট করে দেয় আর জালালকে সেখানেই মেরে ফেলে। এদিকে বোম ফাটার কারণে প্রিয়া ভাবে যে আরুনও হয়তো মারা গেছে, তাই সে অনেক কাঁদতে থাকে। কিন্তু একটু পরেই আরুন বেরিয়ে আসে। তখন তাকে দেখে প্রিয়া অনেক খুশি হয়ে যায় আর দৌড়ে এসে আরুনকে জড়িয়ে ধরে। আর তাদের এতদিনের সব মান অভিমান এখানেই শেষ হয়ে যায়। এরপরেই দেখা যায় দৃশ্য পরিবর্তন হয় আর আমাদেরকে প্রাইম মিনিস্টারের অফিস দেখানো হয়, যেখানে প্রাইম মিনিস্টার যোদ্ধা টাস্ক ফোর্সের উপরে লাগানো সাসপেনশনটা তুলে নেয় এবং এই ফোর্সকে আবারও বহাল করে, কারণ তারা এখন আরুনের কাজে অনেক বেশি খুশি। আর তারা এখন এটা ভালো করেই বুঝতে পেরেছে যে আরুন এবং তার এই যোদ্ধা টাস্ক ফোর্স তাদের দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর এটা দেখে তো আরুনও খুব খুশি হয়ে যায়। এরপর সে যখন আবারও তার ইউনিফর্ম পরে, তখন সে মনে মনে ভাবে যে আজ যদি আমার বাবা বেঁচে থাকতেন তাহলে হয়তো আমাকে আজ এইভাবে দেখে অনেক খুশি হতেন। তখন আমরা আরুনের পেছনে আরুনের বাবাকেও দেখতে পাই, যিনি আজ আরুনের জন্য অনেক গর্বিত। আর এই দৃশ্যের মাধ্যমেই আজকের এই গল্পটিও শেষ হয়ে যায়। তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।